আমি ডক্টর লেকচার হিসাবে আছি প্রস্টোমোলজি ডিপার্টমেন্টে, চিরাং মেডিকেল কলেজে। সরি, আসলে একটু টেকনিক্যাল ফল্টের কারণে আমাদের একটু লেট হয়ে গেছে। যাই হোক, আমরা লেকচারটা শুরু করি। আমরা প্রথমে আজকে যে লেকচার দিয়ে শুরু করব সেটা হচ্ছে ইমপ্রেশন এন্ড ইটস টেকনিক ফর কমপ্লিট ক্যান্সার। ইমপ্রেশনের এখানে যে পার্টটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে যে পার্ট যতটুকু আমাদের প্রস্থোডন্টিক পার্ট থেকে আমাদের। ডক্টর আয়েশা, একটু ভিডিওটা অফ করো। থ্যাংক ইউ। প্রস্থেটিক পার্টে আমাদের যতটুকু লাগবে আমরা সেই পার্টটা আলোচনা করব। তাহলে আমরা যখন ইমপ্রেশন নিব, ফার্স্ট আমরা যে জিনিসটা জানার চেষ্টা করব সেটা হচ্ছে আমাদের অ্যানাটমিক্যাল ল্যান্ডমার্ক সম্পর্কে। অ্যানাটমিক্যাল ল্যান্ডমার্ক মেক্সিলাতে কেমন এবং ম্যান্ডিবলে কিরকম। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের এই স্লাইডটা। তাহলে আমাদের অ্যানাটমিতে মেক্সিলাতে জানতে হবে যে আমাদের কি কি লিমিটিং স্ট্রাকচারস আছে, কি কি সাপোর্টিং স্ট্রাকচারস আছে, এবং কি কি রিলিফ এরিয়াস আছে। আমাদের মেক্সিলাতে লিমিটিং স্ট্রাকচার গুলো হচ্ছে লেবিয়াল ফ্রেনাম, লেবিয়াল ভেস্টিবিউল, বাক্কাল ফ্রেনাম, বাক্কাল ভেস্টিবিউল, হামুলার নজ, এবং পোস্টেরিয়র প্যালাটাল সিল এরিয়া। সাপোর্টিং স্ট্রাকচারের মধ্যে আছে কিছু আছে প্রাইমারি সাপোর্টিং স্ট্রাকচারস, আর কিছু আছে সেকেন্ডারি সাপোর্টিং স্ট্রাকচারস, আর কিছু আছে রিলিফ এরিয়াস। প্রাইমারি সাপোর্টিং স্ট্রাকচারের মধ্যে আছে হার্ট প্লেট, বা এটাকে সুন্দর করে আমরা বলি পোস্টোল্যাটারাল স্লপস অফ হার্ট প্লেট, আছে রেজিডুয়াল অ্যালভিওলার রিস। আর সেকেন্ডারি স্টেজ পেরিং এর মধ্যে আছে রোগী, মেক্সিলার টিউবারসিটি। আর রিলিফ এরিয়ার মধ্যে আছে ইনসেসিভ পেপিলা, কাসপিড এমিনেন্স, মিড প্যালাটিন রেপি, ফোবিয়া প্যালাটিনা। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা এখানে যে ইনসেসিভ পেপিলা, কাসপিড এমিনেন্স, মিড প্যালাটিন রেপি এবং ফোবিয়া প্যালাটিনা, এগুলো কেন রিলিফ এরিয়াস। ইনসেসিভ পেপিলাতে আমরা জানি যে ইনসেসিভ নার্ভ থাকে। দ্যাটস ওয়াই যখন আমরা ডেন্চার প্রোভাইড করি, যদি ওখানে ইনসেসিভ পেপিলাতে আমরা রিলিফ না দেই, তখন এক্সেসিভ প্রেশারের কারণে ওই নার্ভটা পারেস্থেসিয়া ডেভেলপ করে, নার্ভ পারেস্থেসিয়া হয়। মিড প্যালাটিন রেফিতে যে প্রবলেমটা হয় যে মিড প্যালাটিন রেফিটা হচ্ছে মিড প্যালাটাল সোচারে থাকে। তো আমরা যদি এক্সেস প্রেশার ক্রিয়েট করি এবং রিলিফ এরিয়া না দেই, তখন ওখানে প্যাথোলজিক্যাল রিজর্পশন হওয়া শুরু করে। এই কারণে আমরা মিড প্যালাটিন রেফিটাকে রিলিফ এরিয়া হিসাবে রাখি। কাসপেড এমিনেন্স বা যে কোনো ধরনের বনি প্রমিনেন্সের ক্ষেত্রে আমরা সবসময় রিলিফ এরিয়া দিব, কারণ বোন যদি আনলার্জড হয় সেখানে এক্সেসিভ প্রেশার ক্রিয়েট হয় এবং এই বোনগুলো রিজর্পশন হওয়া শুরু করে। আর ফোবিয়া প্যালাটিনের ক্ষেত্রে আমরা জানি যে একদম পিছনের দিকে যেখানে হার্ড প্লেট এবং সফট প্লেটের জাংশন, ওখানে দুটো ওপেনিং থাকে, ডাক্টাল ওপেনিং, যেখান দিয়ে মাইনর স্যালাইভারি গ্ল্যান্ডগুলো সিক্রেশন করে। এখন আমরা যদি এটাতে রিলিফ না দেই, তখন হচ্ছে এই যে স্যালাইভা যে সিক্রেশনটা হবে, এই স্যালাইভারি সিক্রেশনটা ওখানে অ্যাকুমুলেট হতে পারবে না এবং আমাদেরকে প্রপার রিটেনশন দিতে পারবে না। এই জন্য এগুলো হচ্ছে রিলিফ এরিয়া। এখানে যে স্ট্রাকচার গুলো আছে, লিমিটিং স্ট্রাকচারস, সাপোর্টিং স্ট্রাকচারস এন্ড রিলিফ এরিয়াস, 100% মুখস্থ রাখতে হবে, একদম 100% মুখস্থ রাখতে হবে। এর ভিতর কোনটা প্রাইমারি সাপোর্টিং স্ট্রাকচারস, কোনটা সেকেন্ডারি সাপোর্টিং স্ট্রাকচারস, এক্স্যাক্টলি ওভাবে মনে রাখতে হবে। এরপর আসি আমাদের ম্যান্ডিবলে কি কি অ্যানাটমিক্যাল ল্যান্ডমার্ক আছে। ম্যান্ডিবলের ক্ষেত্রে সেম, আমাদের লিমিটিং স্ট্রাকচারসটা মনে রাখতে হবে, আমাদের সাপোর্টিং স্ট্রাকচার মনে রাখতে হবে এবং রিলিফ এরিয়া মনে রাখতে হবে, একদম মুখস্থ। লিমিটিং স্ট্রাকচারের মধ্যে আছে লেবিয়াল ফ্রেনাম, লেবিয়াল ভেস্টিবিউল, লিঙ্গুয়াল ফ্রেনাম, বাক্কাল ফ্রেনাম, বাক্কাল ভেস্টিবিউল, অ্যালবো লিঙ্গুয়াল সালকাস এবং রেট্রোমোলার প্যাট। আর সাপোর্টিং স্ট্রাকচার মধ্যে আছে বাক্কাল সেলফ এরিয়া এবং রেজিডুয়াল অ্যালভিউলার রিচ। রিলিফ এরিয়ার মধ্যে আছে মাইলোহায়োনয়েড রিচ, মেন্টাল ফোরামেন, জেনুয়াল টিউবারকল এবং টোরাস ম্যান্ডিবুলারিস। এই কয়েকটা স্ট্রাকচারের মধ্যে
সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সাপোর্টিং স্ট্রাকচার কি ম্যান্ডিবলের ক্ষেত্রে, সাপোর্টিং স্ট্রাকচারের একটা সিনোনিম হচ্ছে প্রাইমারি স্ট্রেস বেয়ারিং এরিয়া। কোশ্চেনটা এভাবে আসতে পারে, ফলোইং হুইচ ইজ দ্য প্রাইমারি স্ট্রেস বেয়ারিং এরিয়া অফ দ্য ম্যান্ডিবল। সেক্ষেত্রে দুইটা নাম আমাদেরকে খুব মুখস্থ রাখতে হবে, একটা হচ্ছে বাকাল শেলফ এরিয়া আর একটা হচ্ছে রেজিডুয়াল অ্যালভিওলার রিজ। এই জোনটা হচ্ছে বাকাল শেলফ এরিয়া, এই জোনটা, এই দুটা জোন। আর এই পুরা বাকি যে জোনটা এইখান থেকে শুরু করে এটা এটা হচ্ছে রেজিডুয়াল অ্যালভিওলার রিজ। খুবই ইম্পর্টেন্ট যে কোনগুলা প্রাইমারি স্ট্রেস বেয়ারিং এরিয়া ফর ম্যান্ডিবল। রিলিফ এরিয়ার মধ্যে আছে মাইলোহাইয়েড রিজ, মেন্টাল ফোরামেন, জেনুয়াল টিউবারকল এবং টোরাস ম্যান্ডিবুলারিস। টোরাস ম্যান্ডিবুলারিস হচ্ছে বোনি সোয়েলিং, যদি এই ম্যান্ডিবলের লিঙ্গুয়াল পোর্শনে কোনো সোয়েলিং থাকে এটাকে আমরা টোরাস ম্যান্ডিবুলারিস বলি। এবং টোরাস ম্যান্ডিবুলারিস সব সময় আমাদের রিলিফ এরিয়া না। টোরাস ম্যান্ডিবুলারিস যদি সাইজে বড় হয় এবং আমাদের রিটেনশনে যদি প্রবলেম করে তখন এটাকে আমরা রিলিফ এরিয়া বলি। কিন্তু টোরাস ম্যান্ডিবুলারিস যদি সাইজে ছোট হয় সেক্ষেত্রে কিন্তু এটা আমাদের জন্য রিলিফ এরিয়া না, অর্থাৎ তাহলে এক্সেসিভ টোরাস ম্যান্ডিবুলারিস হচ্ছে আমাদের জন্য রিলিফ এরিয়া। এই জিনিসটা মাথায় রাখতে হবে। আর বাক্কাল শেলফ এরিয়া কোথায়, বেসিক্যালি আমাদের লোয়ার 6 এবং 7 যে জোনটাতে থাকে সেটাকে আমরা বাক্কাল শেলফ এরিয়া বলি। আর 8 যেটা, লোয়ার 8 এবং 8-এর পরে ওই জায়গাটাকে আমরা বলি রেট্রোমোলার প্যাড। রেট্রোমোলার প্যাড হচ্ছে লিমিটিং স্ট্রাকচার। রেট্রোমোলার প্যাডের পরে হচ্ছে যে আমরা আমাদের ডেন্টালের বর্ডারটাকে এক্সটেন্ড করবো না, এই জিনিসটা মাথায় রাখতে হবে। তাহলে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এই অ্যানাটমিক্যাল ল্যান্ডমার্ক অফ ম্যাক্সিলা এবং ম্যান্ডিবল বোথ, এটা একদম মুখস্থ করে রাখতে হবে। এখন এই যে আমরা ইমপ্রেশন নিব, আমাদের উদ্দেশ্যটা কি আসলে, কেন আমরা একটা পেশেন্টের কমপ্লিট ডেন্চারের ক্ষেত্রে ইমপ্রেশন নেই? দিস আর দ্য অবজেক্টিভস অফ ইমপ্রেশন মেকিং। এটা সম্পর্কে প্রেস বলি, সেটা হচ্ছে প্রিজার্ভেশন অফ অ্যালভিওলার রিচ, রিটেনশন, এস্থেটিক্স, স্টেবিলিটি এবং সাপোর্ট। প্রিজার্ভেশন অফ দ্য অ্যালভিওলার রিচ বলতে আমরা আসলে কি বুঝি? যখন আমাদের ওরাল ক্যাভিটিতে কোনো টিথ থাকে না তখন আমাদের এই অ্যালভিওলার রিচটা কন্টিনিউয়াস রিজর্পশন হতে থাকে। রিজর্পশন রেটটা কেমন? বলা হয় যেদিন থেকে আমাদের টিথটা এক্সট্রাকশন হয় সেদিন থেকেই আমাদের রিজেপশন হওয়া শুরু করে। এবং ফাহমিদা একটু ভিডিওটা অফ করো। এই রেটটা হচ্ছে প্রথম বছর যেদিন অর্থাৎ যেই সময় এক্সট্রাকশন হয় তার প্রথম বছর এক্সট্রাকশন সকেটে রিজেপশন হয় 4 থেকে 5 মিলিমিটার, ম্যান্ডিবল এবং ম্যাক্সিলা বোথ। ফার্স্ট ইয়ার অফ এক্সট্রাকশনের ক্ষেত্রে রিজেপশন হচ্ছে 4 to 5 mm পার ইয়ার, ফার্স্ট ইয়ার, প্রথম বছরে। এর পরের বছর থেকে একটু কমে আসে। এর পরের বছর থেকে যেটা হয় সেটা হচ্ছে 0.1 to 0.2 mm পার ইয়ার, অর্থাৎ প্রতি বছরে 0.1 mm করে রিজর্পশন হতে থাকে। কারণ টিথ যদি না থাকে তাহলে এই রিজর্পশনটা হয়, বাট আমরা যদি ডেন্টার প্রোভাইড করি সেক্ষেত্রে এই রিজর্পশনটা হয় না। এই জন্য আমাদের উদ্দেশ্য হচ্ছে ইমপ্রেশন মেকিং এর ক্ষেত্রে যে আমরা এই অ্যালভিওলারিসটাকে প্রিজার্ভ করব। তারপর হচ্ছে রিটেনশন। কমপ্লিট ডেন্টারের ক্ষেত্রে সবচেয়ে মেইন পার্ট হচ্ছে রিটেনশন। একটা ডেন্টার যদি রিটেনটিভ না হয় তাহলে এটা কিন্তু পেশেন্ট ওয়্যার করতে পারবে না, পেশেন্টের মুখ থেকে খুলে চলে আসবে। এই জন্য ডেন্চারটা আমাদের অলওয়েজ রিটেনটিভ হতে হবে। এরপর হচ্ছে এস্থেটিক্স। ডেন্চারটা দেখতে সুন্দর হতে হবে, ডেন্চারটা স্টেবল হতে হবে এবং ডেন্চারটা সাপোর্টিভ হতে হবে। আসলে আমরা একটু রিটেনশন ডিটেল আলোচনা করি। হোয়াট ইজ রিটেনশন? সহজ কথা হচ্ছে রিটেনশন মানে হচ্ছে খুলে যাবে না, অর্থাৎ একটা ডেন্চার কখনোই মুখ থেকে খুলে যাবে না, সেটাই হচ্ছে রিটেনশন। এবং সেটা কিভাবে খুলে যাবে না? ভার্টিক্যালি খুলে যাবে না, অর্থাৎ আমি যদি লম্বা লম্বি টান দেই একটা ডেন্চারকে সেটা খুলে আসবে না, এটাকে আমরা বলতেছি রিটেনশন। এখন এই রিটেনশন কয়েকটা ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। তবে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যদি এমসিকিউ আসে যে আসবে রিটেনশন বলতে আমরা কি বুঝি। রিটেনশন বলতে বেসিক্যালি আমরা ভার্টিক্যাল
যে ডিসপ্লেসমেন্ট যাতে না হয় ডেঞ্চার, তার যে প্রপার্টি সেটাকে আমরা বলি রিটেনশন। অর্থাৎ ভার্টিক্যালি আমি যদি ফোর্স দেই এই ডেঞ্চারটা খুলে আসবে না, সেটাকে আমরা বলতেছি রিটেনশন। তো রেজিস্ট দ্য ভার্টিক্যাল ফোর্স সবচেয়ে ইম্পর্টেন্ট। এমসিকিউ আসলে এটা আসার সম্ভাবনা খুব বেশি যে হোয়াট ডু ইউ মিন বাই কমপ্লিট টেন্সার রিটেনশন? টু রেজিস্ট এগেইনস্ট ভার্টিক্যাল ফোর্স, অর্থাৎ লম্বা লম্বা একদম খুলে চলে আসবে না। তাহলে এই ফ্যাক্টর গুলো কি কি, যে কি কি ফ্যাক্টরের উপর আমাদের টেন্সার রিটেনশন ডিপেন্ড করে? কিছু হচ্ছে অ্যানাটমিক্যাল ফ্যাক্টর, কিছু ফিজিওলজিক্যাল ফ্যাক্টর, কিছু হচ্ছে ফিজিক্যাল ফ্যাক্টরস, কিছু হচ্ছে মেকানিক্যাল ফ্যাক্টরস এবং কিছু হচ্ছে মাসকুলার ফ্যাক্টরস। এগুলো আমাদেরকে ইন ডিটেলস আলোচনা করতে হবে এবং এগুলো খুব বেশি ইম্পর্টেন্ট। কারো যদি কোনো কোশ্চেন থাকে আমাকে একটু চ্যাটে দিয়ে দিও। আসলে অ্যানাটমিক্যাল ফ্যাক্টর সম্পর্কে আমরা একটু আলোচনা করি। সহজ কথা হচ্ছে অ্যানাটমিক্যাল ফ্যাক্টরটা, যদি একটা ডেঞ্চার বেয়ারিং এরিয়া বড় হয় তাহলে তার রিটেনশনটা বেশি হবে। খুব সহজ ভাষায়, গ্রেটার দ্য ডেঞ্চার বেয়ারিং এরিয়া গ্রেটার দ্য রিটেনশন, যত বড় এরিয়া হবে রিটেনশন তত বেশি হবে। আর যত লেস রিটেনশন হবে, যত ছোট হবে ডেঞ্চার বেয়ারিং এরিয়া তত লেস রিটেনশন হবে, এটা আমাদের মাথায় রাখতে হবে। সেকেন্ড হচ্ছে কোয়ালিটি অফ দ্য ডেঞ্চার বেয়ারিং এরিয়া, যে ডেঞ্চার বেয়ারিং এরিয়াতে কি কোনো লেশন আছে, কোনো প্যাথোলজি আছে? যদি প্যাথোলজি থাকে সেটা নট ফর গুড ফর ডেঞ্চার রিটেনশন। সে আলসার আছে, ওরাল মিউকাস আছে, সেক্ষেত্রে কিন্তু ওখানে ডেঞ্চার বেয়ার করা যাবে না। সেক্ষেত্রে কোয়ালিটি অফ দ্য ডেঞ্চার বেয়ারিং এরিয়া একটা অ্যানাদার ইম্পর্টেন্ট থিং, এবং যাতে করে আমরা ওখানে স্ট্রেস দিতে পারি এবং এটা রিটেনটিভ হয়। তাহলে দুটো জিনিস মাথায় রাখতে হবে, যে সাইজ অফ দ্য ডেঞ্চার বেয়ারিং এরিয়া যত বেশি হবে বড়, তত আমরা রিটেনশন পাবো। ফিজিওলজিক্যাল ফ্যাক্টর শুধু একটাই জিনিস, সেটা হচ্ছে স্যালাইভা অ্যান্ড ইটস কোয়ালিটি। স্যালাইভা আমরা জানি যে তিন ধরনের হয়, স্যারাস হয়, মিউকাস হয় এবং মিক্সড হয়। স্যারাস স্যালাইভাতে যেটা হয় সেটা হচ্ছে ওখানে ওয়াটার কন্টেন্টটা খুব বেশি থাকে। মিউকাসে যেটা হয় সেখানে ওয়াটার কন্টেন্টটা একটু কম থাকে। আর মিক্সডে হচ্ছে মোটামুটি স্যারাস এবং মিউকাস মোরলেস ইকুয়াল থাকে। তিনোটারই অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ আছে। বাট যদি কোশ্চেন আসে উইচ সিলাবা ইজ বেটার ফর কমপ্লিট ডেঞ্চার রিটেনশন, সেক্ষেত্রে অলওয়েজ মাথায় রাখবা যে মিক্স সালাইভা হচ্ছে যে সবচেয়ে বেস্ট। কারণ যদি স্যারাস সালাইভা হয়, অর্থাৎ অনেক বেশি পাতলা সালাইভা হয়, সেক্ষেত্রে যেটা হয় সে অ্যাডুকুয়েট রিটেনশন দিতে পারে না, কিন্তু সে মোর ক্লিনজিংটা দেয়, অর্থাৎ ডেঞ্চার এরিয়াটাকে খুব বেশি ক্লিন করে ফেলতে পারে। আর যদি মিউকাস হয় তাহলে এটা অনেক বেশি রিটেনটিভ দেয়, কিন্তু ডেঞ্চারটাকে ক্লিন করা যায় না, যার ফলে ওখানে প্লাক অ্যাকুমুলেশন হয়, ক্যালকুলাস ফর্ম হয় এবং ফাউল ওডর বা ব্যাড ব্রেথ হয়। এই জন্য আমরা যেটা করি বা আমরা যেটা বলি, যে কোনো পেশেন্টের যদি মিক্স সালাইভা থাকে, দ্যাট ইজ দ্য বেস্ট ফর কমপ্লিট ডেঞ্চার রিটেনশন। তাহলে এটা মনে রাখো যে আমাদের সালাইভাটা হতে হবে মিক্সড ফর বেটার কমপ্লিট ডেঞ্চার রিটেনশনের জন্য। আর অ্যানাটমিক্যালি মনে রাখবা, সাইজ অফ দ্য ডেঞ্চার বেয়ারিং এরিয়া, সাইজ যত বড় হবে ডেঞ্চারের রিটেনশন তত বেশি হবে। এই দুটো জিনিস মাথায় রাখবে এবং এটাই হচ্ছে এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। আরেকটা জিনিস মাথায় রাখবা, রিটেনশন মানে আমরা বোঝাচ্ছি যে এটা ভার্টিক্যালি যাতে ডিসলস না হয়, অর্থাৎ একদম লম্বা লম্বা যাতে খুলে না যায়, এটা হচ্ছে রিটেনশন। ফিজিক্যাল ফ্যাক্টর কি আছে? ফিজিক্যাল ফ্যাক্টর আছে অ্যাডিশন, কোহেশন, ইন্টারফেসিয়াল সারফেস টেনশন, ক্যাপিলারি অ্যাট্রাকশন, অ্যাটমসফেরিক প্রেশার এবং পেরিফেরাল সিল। এই পাঁচটা টার্ম হুবহু মনে রাখবা, এই পাঁচটা টার্ম একদম হুবহু মনে রাখবা। কেন বলতেছি? এই যে পাঁচটা ফিজিক্যাল ফ্যাক্টরস, এই পাঁচটা ফিজিক্যাল ফ্যাক্টরস অ্যাচিভ করার জন্য শুধু একটা জিনিসই আমাদের লাগবে, সেটা হচ্ছে স্যালাইভা। স্যালাইভা ছাড়া আমরা কিন্তু অ্যাডিশন অ্যাচিভ করতে পারবো না, কোহেশন অ্যাচিভ করতে পারবো না। অ্যাডিশন মানে কি? অ্যাডিশন মানে হচ্ছে বন্ডিং বিটুইন দ্য টু ডিফারেন্ট ম্যাটেরিয়াল। যেমন আমার এখানে আছে অ্যালভিওলার রিজ অথবা প্লেট, আর এদিকে আছে ডেঞ্চার। তাহলে ডেঞ্চারটা প্লেটের সাথে লেগে থাকবে কিভাবে? কে গ্লু হিসেবে কাজ করবে? এখানে গ্লু হিসেবে কাজ করবে স্যালাইভা। স্যালাইভাটাই আমাকে অ্যাডিশন দিবে। এরপর আসে কোহিশন। কোহিশন মানে বন্ডিং বিটুইন দ্য সেম ম্যাটেরিয়াল, অর্থাৎ দুইটা একই ধরনের ম্যাটেরিয়ালের মধ্যে যেই বন্ডিংটা হয় সেটাকে আমরা কোহিশন বলি। এই ক্ষেত্রে কোহিশন কেন ইম্পর্টেন্ট? কারণ ইম্পর্টেন্ট, আমার ওই পাশে আছে ডেঞ্চার, এই পাশে আছে অ্যালভিওলার রিজ, মাঝখানে আছে স্যালাইভা। স্যালাইভা যদি নিজের সাথে নিজে বন্ডিং না করে
তাহলে তো স্যালাইভা একটা ভলিউম পাবে না। এই ভলিউম না পেলে স্যালাইভা হচ্ছে অ্যাডিশন করতে পারে না। এই জন্য অ্যাডিশন হওয়ার জন্য স্যালাইভা নিজের মধ্যে আগে কোহেশন হয়ে নিতে হবে। কোহেশন হলে দেন স্যালাইভা এটা অ্যাডিশন দিতে পারবে। তিনটা টার্ম আছে: ইন্টারফেসিয়াল সারফেস টেনশন, ক্যাপিলারি অ্যাট্রাকশন এবং পেরিফেরাল সিল। ইন্টারফেসিয়াল সারফেস টেনশন বলতে আমরা কি বুঝি? তোমরা খেয়াল করে দেখবা, যদি আমরা দুইটা গ্লাস স্ল্যাব নেই এবং গ্লাস স্ল্যাবের মধ্যে যদি একটু পানি রাখি, দেখবা যে এই গ্লাস স্ল্যাব দুটা ভার্টিক্যালি কখনো আর আলাদা করা যায় না, একদম টাইট হয়ে লেগে থাকে। ওই ওয়াটারটা একটা মারাত্মক বন্ডিং দেয়। এই যে দুইটা গ্লাস স্ল্যাবের মাঝখানে ওয়াটার যে বন্ডিংটা দেয়, এটাকে বলে ইন্টারফেসিয়াল সারফেস টেনশন। ঠিক তেমনি ভাবে ডেনচার এবং অ্যালভিওলার রিজের মধ্যে এই স্যালাইভাটা হচ্ছে এই বন্ডিংটা প্রোভাইড করে, যার ফলে এমন ভাবে লেগে থাকে মনে হচ্ছে গ্লুর মতো লেগে আছে, এবং এটা আর আমরা বের করে আনতে পারি না। পেশেন্ট সুন্দর করে কামড়াতে পারে এই ডেনচার দিয়ে। এই জন্য ইন্টারফেসিয়াল সারফেস টেনশন আমাদের দরকার ডেনচার রিটেনশনের ক্ষেত্রে, এবং এটা আমরা পাবোই হচ্ছে স্যালাইভা দিয়ে। এরপর হচ্ছে ক্যাপিলারি অ্যাট্রাকশন। ক্যাপিলারি অ্যাট্রাকশন কি জিনিস? আমরা যারা স্ট্র দিয়ে সফট ড্রিঙ্কস ড্রিঙ্ক করি, তুমি যখন দেখবে পাইপ দিয়ে টান দিচ্ছ, পানিটা কিন্তু পাইপের চারপাশ দিয়ে আমার মুখের ভিতর চলে আসে, মাঝখান দিয়ে আসে না, পাইপের গা গিয়ে আসে। অর্থাৎ লিকুইড সবসময় সারফেসকে ধরে উপরে যেতে চায়, ও মাঝখান দিয়ে যেতে পারে না। সারফেস টেনশন যদি না থাকে তাহলে হবে কি, স্যালাইভা ওই স্যালাইভারি গ্ল্যান্ড দিয়ে বের হয়ে একটা জায়গায় বসে থাকবে, সে ডিসপার্স হবে না, সে এরকম চারপাশে ছড়িয়ে পড়বে না। যেখানে সিক্রেট হবে জাস্ট এখানে বসে থাকবে। ধরো এখানে এখানে বসে আছে, এখানে বসে আছে, তাহলে তো হবে না। মনে করো এই হচ্ছে আমার প্লেট, তখন হতে হবে কি, এই চারো পাশে স্যালাইভাটা সরে যেতে হবে। তখন হচ্ছে যে এটা অ্যাডিকুয়েট সারফেস এরিয়া পাবে এবং অ্যাট্রাকশন পাবে। দেন ইম্পর্টেন্ট হচ্ছে পেরিফেরাল সিল। পেরিফেরাল সিল আমরা কিভাবে পাবো? আমাদের ডেনচারের যে এক্সটেনশনটা, এই যে আমি পড়ছিলাম মনে আছে, লিমিটিং স্ট্রাকচার, লেবিয়াল ভেস্টিবিউল, বাক্কাল ভেস্টিবিউল, লেবিয়াল ফ্রেনাম, বাক্কাল ফ্রেনাম, এর উপরে যাবে না। যদি বাক্কাল ফ্রেনামের উপরে যায়, এই ফ্রেনাম করবে কি, ধাক্কা দিয়ে ডেনচারটাকে ফেলে দিবে। এই এই জন্য আমার লিমিটিং স্ট্রাকচার খুব ইম্পর্টেন্ট পেরিফেরাল সিল পাওয়ার জন্য। লিমিটিং স্ট্রাকচারের উপরে যদি আমার ডেনচার চলে যায়, আমার এই ডেনচার রিটেনশন পাবে না। এই জিনিসটা মাথায় রাখবা। এরপর আসো আমরা আলোচনা করব বাকি ফ্যাক্টর গুলা, কি কি ফ্যাক্টর আছে এখানে। এরপর আছে মেকানিক্যাল ফ্যাক্টর, মাসকুলার ফ্যাক্টর। মেকানিক্যাল ফ্যাক্টর কি কি আছে দেখো। অ্যাডিসিভ, আমরা জানি যে আমরা অনেক সময় যখন ডেন্চার অ্যাডিকুয়েট রিটেনশন পায় না, আমরা কিছু আর্টিফিশিয়াল পাউডার, আর্টিফিশিয়াল গ্লু ইউজ করি, যেটাকে আমরা বলি ডেন্চার অ্যাডিসিভ। এই ডেন্চার অ্যাডিসিভ কিন্তু মেকানিক্যাল ফ্যাক্টর ফর ডেন্চার রিটেনশন। কোশ্চেন আসবে যে ফলোইং উইচ ওয়ান ইজ দ্য মেকানিক্যাল ফ্যাক্টর ফর ডেন্চার রিটেনশন, তখন যদি ডেন্চার অ্যাডিসিভ থাকে ওইটা হবে অ্যান্সার। আর কি কি আছে? রিটেনটিভ স্প্রিং, আন্ডারকাট, ম্যাগনেটিক ফোর্স, সাকশন চেম্বার এবং সাকশন ডিস্ক। এই সাকশন চেম্বার এবং সাকশন ডিস্ক আর এখন ইউজ করা হয় না, কারণ হচ্ছে সাকশন চেম্বার ইউজ করলে প্লেটটা ফোটা হয়ে যেতে পারে, এই জন্য এটা ইউজ করা হয় না। তাহলে এই যে পাঁচটা ফ্যাক্টর, অ্যানাটমিক্যাল ফ্যাক্টর, ফিজিক্যাল ফ্যাক্টর, ফিজিওলজিক্যাল ফ্যাক্টর, মেকানিক্যাল ফ্যাক্টর, একদম 100% মুখস্থ করতে হবে। মাসকুলার ফ্যাক্টর আর একটা ইম্পর্টেন্ট পার্ট। আমরা জানি যে ওরাল ক্যাভিটি এই যে অ্যাকুমুলেশন অফ ব্রাঞ্চ অফ মাসেল, এখানে অনেক বেশি মাসেল থাকে। তাহলে এই মাসকুলার ফ্যাক্টরটা যদি আমাদের মাসেলটা, যদি আমাদের যদি আমাদের মাসেল আমাদের ওরাল ক্যাভিটিতে কোঅর্ডিনেট না হয়, তখন কিন্তু আমাদের যে ওরাল মুভমেন্ট, সে আমি যখন কথা বলতেছি, আমি খাবার খাবো, মাস্টিকেশন করব, তখন তো মাসেলগুলো অ্যাক্টিভ হয়ে যাবে আমার। এখন আমি টেনচার বানাইলাম, এটা রিটেনটিভ, ঠিক আছে, যখন পেশেন্ট মুখে দিয়ে রাখছে, কোনো কথা বলতেছে না বা খাবার খাচ্ছে না তখন। বাট পেশেন্ট যে মুহূর্তে কথা বলা শুরু করলো, যে মুহূর্তে খাবার খাওয়া শুরু করলো, দেখা গেল যে ডেনচার খুলে চলে আসতেছে, তাহলে এটা তো রিটেনটিভ হলো না। তাহলে সেটা তখন কি করতে হবে? বলা হয় যে মাসকুলার ফ্যাক্টরটাকে তখন এলিভেট করতে হবে। সেটা কিভাবে? আমাদের যে টিথের অ্যালাইনমেন্টটা, সেটা আমরা করব হচ্ছে নিউট্রাল জোনে। নিউট্রাল জোন কি জিনিস মনে রাখবা, আমাদের যে চিক, আমাদের চিক সবসময় ইনওয়ার্ড প্রেসার দেয়, আর যে টিথ, এই টিথ সবসময় আউটওয়ার্ড প্রেসার দেয়। এখন যখন টিথ থাকে না, তখন তো কোনো আউটওয়ার্ড প্রেসার থাকে না, শুধু ইনওয়ার্ড প্রেসার থাকে। যার ফলে হয় কি, চিকটা একদম ভিতরের দিকে চলে আসে, পেশেন্টের একদম এরকম চলে আসে, একদম ভিতরের দিকে চলে আসে। এখন তুমি যখন ডেন্চার দিবা,
পেশেন্টের চিক তো হচ্ছে এটাকে প্রেসার ক্রিয়েট করে ডেঞ্চারকে ডিস্টেবিলাইজ করে ফেলবে। তাহলে এটা আমরা কোথায় রাখবো? এমন একটা জোনে রাখবো যেখানে টাঙের প্রেসার এবং চিকের প্রেসার ব্যালেন্স হয়, নিউট্রাল জোনে হয়। এত কিছু যদি মনে রাখতে না পারো, শুধু এটাই মনে রাখবা, ডেঞ্চার শুড লাইট ইন নিউট্রাল জোন, অর্থাৎ ডেঞ্চার সবসময় নিউট্রাল জোনে থাকতে হবে। জাস্ট এই ইনফরমেশনটা আমার জন্য ইম্পর্টেন্ট, যে আমি ডেঞ্চারটাকে নিউট্রাল জোনে রাখবো, ব্যাস, আর কিছু লাগবে না। এবার আসো আমরা স্টেবিলিটি বলতে কি বুঝি। দেখো, শুরুর দিকে আমরা বলছিলাম রিটেনশন মানে হচ্ছে ভার্টিক্যাল ডিসলসমেন্ট, অর্থাৎ ভার্টিক্যালি যদি ডিসলস না হয় সেটা হচ্ছে রিটেনশন। আর হরিজন্টালি পাশাপাশি আমরা যখন খাবার খাই, শুধু তো আমরা ভার্টিক্যালি কামড়াই না, আমরা তো সাইড টু সাইডও কামড়াই। এই সাইড টু সাইডে টেনচার যদি থাকতে পারে বা যে প্রপার্টির কারণে থাকে সেটাকে বলে স্ট্যাবিলিটি। অর্থাৎ এই দেখো এখানে লেখা আছে হরিজন্টাল, অর্থাৎ টেনচারটা হরিজন্টালি স্টেবল হইতে হবে সাইড টু সাইড। তাহলে ফলোইং উইচ প্রপার্টি প্রোভাইড দ্য হরিজন্টাল স্টেবিলিটি বা হরিজন্টাল ডিসপ্লেসমেন্ট রেজিস্ট দ্য হরিজন্টাল ডিসপ্লেসমেন্ট অফ এ টেনচার, সেটা হবে স্টেবিলিটি। টেনচার হরিজন্টালি ফোর্সটাকে রেজিস্ট করে এই স্টেবিলিটি প্রপার্টির কারণে। যখন আমরা বলবো ডেঞ্চার ইজ স্টেবল, তার মানে হচ্ছে ডেঞ্চার এই হরিজন্টাল ফোর্সটাকে রেজিস্ট করতে পারে। কি কি প্রপার্টির মাধ্যমে এই ফোর্সটাকে রেজিস্ট করতে পারে সেগুলো হচ্ছে, দেখো, যে স্টেবল হতে হলে একটা ডেঞ্চারকে গুড রিটেনটিভ হইতে হবে, ওক্লুশনে কোনো ইন্টারফারেন্স থাকতে পারবে না, প্রপার টুথ অ্যারেঞ্জমেন্ট থাকতে হবে, সারফেসটা পলিশ থাকতে হবে, কারণ সারফেসটা যদি রাফ হয় পেশেন্টে কিন্তু ওরালে আলসারেশন চলে আসবে। প্রপার অক্লুশাল প্লেন থাকতে হবে এবং পেশেন্টের মাসকুলেচারে গুড কন্ট্রোল থাকতে হবে, এই জিনিসটা মাথায় রাখবা। এরপর আসলে আমরা আলোচনা করব সাপোর্ট কি জিনিস। হোয়াট ইজ সাপোর্ট? সাপোর্ট হচ্ছে পেশেন্টের সবকিছু ঠিক আছে, পেশেন্ট কথা বলতে পারতেছে, পেশেন্টের রিটেনটিভ, বাট পেশেন্ট যখন খাবার খেতে যাচ্ছে, পেশেন্ট যখন কামড়াতে যাচ্ছে, কামড়ানোর সময় তার ব্যথা হচ্ছে, এখানে আলসার হয়ে যাচ্ছে, বলছে আমি কামড় দিলে ব্যথা পাই, আমার এখানে ব্যথা পাই, নিচে ব্যথা পাই। তাহলে যদি ব্যথা পায় পেশেন্ট, এটা সাপোর্টিভ না, কারণ পেশেন্ট খেতে পারতেছে না। তাহলে সাপোর্টিভ ডেঞ্চার মানে হচ্ছে যে ডেঞ্চারটা মাস্টিকেশনের সময়, কামড়ানোর সময় পেশেন্টকে ব্যথা দিবে না, এটাই হচ্ছে সাপোর্টিভ ডেঞ্চার, এটাই মাথায় রাখবা। তো সেটা কিসের উপর ডিপেন্ড করবে? দেখো এই লাস্টের লাইনটা, all vestibular areas that provide very little support are needed for the important peripheral cells। অর্থাৎ এই যে পড়ছিলাম লিমিটিং স্ট্রাকচার, বাক্কাল ভেস্টিবিউল, বাক্কাল ফ্রেনাম, ডেঞ্চার যদি এর উপরে চলে যায়, পেশেন্ট কামড় দেওয়ার সাথে সাথে ওই সফট টিস্যুতে ব্যথা পাবে। সো এটার আমাদের এই ডেঞ্চার সাপোর্টিভ হইতে হবে, এবং সাপোর্ট হওয়ার জন্য আমাদের ডেঞ্চারের পেরিফেরি যেন ওভার এক্সটেন্ডেড না হয়, এই জিনিসটা মাথায় রাখতে হবে। এরপরে আমরা আসবো এই যে আমাদের ইমপ্রেশন, ইমপ্রেশন ম্যাটেরিয়াল কি কি। আমাদের ইমপ্রেশন ম্যাটেরিয়ালে আমরা শুধু একটা ক্লাসিফিকেশন করবো, সেটা হচ্ছে এটা। আর ইমপ্রেশনের যে প্রপার্টি গুলা, এই প্রপার্টি গুলো আলোচনা করা হবে এসডিএমএ, সায়েন্স অফ ডেন্টাল ম্যাটেরিয়ালস। আপাতত এখানে আমরা মনে রাখবো দুইটা ক্যাটাগরি, হুইচ ওয়ান ইজ ইলাস্টিক এন্ড হুইচ ওয়ান ইজ নন ইলাস্টিক। ইলাস্টিকের মধ্যে আছে হাইড্রোক্লোরাইড, পলিইথার এবং সিলিকন। আর নন ইলাস্টিকের মধ্যে আছে জিপসাম, মেটালিক পেস্ট এবং ইমপ্রেশন কম্পাউন্ড। তাহলে এই ক্লাসিফিকেশনটা মনে রাখতে হবে, হুইচ ওয়ান ইজ ইলাস্টিক এন্ড হুইচ ওয়ান ইজ নন ইলাস্টিক। আমরা আরেকটা জিনিস মনে রাখবো, প্রস্থেটিকের ক্ষেত্রে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা, যে কোনগুলো প্রাইমারি ইমপ্রেশন ম্যাটেরিয়াল আর কোনগুলো ফাইনাল ইমপ্রেশন ম্যাটেরিয়াল। প্রাইমারি ইমপ্রেশন ম্যাটেরিয়াল দুইটা, একটা হচ্ছে ইমপ্রেশন কম্পো আর একটা হচ্ছে অ্যালজিনেট। একদম মুখস্থ, ইমপ্রেশন কম্পো আর হচ্ছে অ্যালজিনেট, যেটা দিয়ে আমরা প্রাইমারি মডেল বানাই, টেম্পোরারি ডেঞ্চার বেস বানাই। আর ফাইনাল ইমপ্রেশন ম্যাটেরিয়াল কোনটা? যখন আমরা একদম সবার শেষে ইমপ্রেশনটা নিব। এগুলো কি কি আছে? প্লাস্টার অফ প্যারিস, জিঙ্ক অক্সাইড রিজিনাল পেস্ট, সিলিকন এবং টিস্যু কন্টেনিং ম্যাটেরিয়াল। এই পাঁচটা হচ্ছে আমার ফাইনাল ইমপ্রেশন ম্যাটেরিয়াল। আর প্রাইমারি ইমপ্রেশন ম্যাটেরিয়াল দুইটা, ইমপ্রেশন কম্পো এবং অ্যালজিনেট। এই ক্লাসিফিকেশনটা একদম মুখস্থ করে ফেলবা, এটা যাতে কোনোভাবে ভুল না হয়, এই পার্টটা খুব ইম্পর্টেন্ট। আমরা ইমপ্রেশন নেব কি দিয়ে? আমরা ইমপ্রেশন নেব হচ্ছে ট্রে দিয়ে। এই ট্রের এই ক্লাসিফিকেশনটা খুব ইম্পর্টেন্ট, যে আমরা ট্রেটাকে রেডি করবো না রেডিমেড পাবো। যদি রেডিমেড পাই সেটাকে বলে স্টক ট্রে, আর যদি আমরা নিজেরা রেডি করি সেটাকে আমরা বলি কাস্টম ট্রে। কাস্টম ট্রে আমরা কিভাবে রেডি করি? কাস্টম ট্রে আমরা ভ্যাকুয়াম ফর্ম ভিনাইল দিয়ে রেডি করতে পারি, আমরা হিট কিউর পলিমার মনোমার দিয়ে রেডি করতে পারি, সেলফ কিউর পলিমার মনোমার দিয়ে রেডি করতে পারি। এবং কাস্টম ট্রের আরেকটা নাম হচ্ছে স্পেশাল ট্রে। কাস্টম ট্রের আরেকটা নাম হচ্ছে স্পেশাল ট্রে।
আর এই ট্রেতে পারফোরেশন থাকবে কি থাকবে না তার উপর ডিপেন্ড করে ট্রেগুলো দুই ধরনের হয়, একটা হচ্ছে পারফোরেটেড ট্রে আর একটা হচ্ছে নন পারফোরেটেড ট্রে। 90% অফ দ্য টাইম আমরা পারফোরেটেড ট্রে ইউজ করি, কিন্তু যদি আমরা ইমপ্রেশন কম্পো ইউজ করি, কম্পাউন্ড ইমপ্রেশন কম্পো যেটা রিভার্সিবল, সেক্ষেত্রে শুধুমাত্র আমরা প্লেন ট্রে বা নন পারফোরেটেড ট্রে ইউজ করি। তাহলে শুধুমাত্র এই সিলেকশন অফ ট্রেটা, ক্লাসিফিকেশনটা সামারি করি, কি কি আমাদের এই কমপ্লিট টেনচারের এই অংশ থেকে পড়তে হবে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। অ্যানাটমিক্যাল ল্যান্ডমার্ক অফ ম্যান্ডিবল, অ্যানাটমিক্যাল ল্যান্ডমার্ক অফ ম্যাক্সিলা খুব বেশি ইম্পর্টেন্ট। সেখানের মধ্যে কি কি ইম্পর্টেন্ট, রিলিফ স্ট্রাকচারস কারা কারা, লিমিটিং স্ট্রাকচারস কারা কারা, এবং সাপোর্টিং স্ট্রাকচারস কারা কারা। সাপোর্টিং স্ট্রাকচারের সিনোনিম কিন্তু প্রাইমারি স্ট্রেস বেরিং এরিয়া, একদম মুখস্থ রাখো। দেন ইম্পর্টেন্ট হচ্ছে রিটেনশন, রিটেনশন কোন কোন ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে, স্টেবিলিটি কি, সাপোর্ট কি, সাপোর্ট কিসের উপর ডিপেন্ড করে, স্টেবিলিটি কিসের উপর ডিপেন্ড করে, বেশ বেশি বেশি ইম্পর্টেন্ট। তারপরে আমরা কি জানবো, ইমপ্রেশন ম্যাটেরিয়াল কোনটা রিভার্সিবল এবং কোনটা ইরিভার্সিবল, কোনটা আমরা ফাইনাল ইমপ্রেশন ইউজ করি, কোনটা আমরা প্রাইমারি ইমপ্রেশন ইউজ করি, ট্রে কত ধরনের আছে এবং কোন ট্রেতে আমরা কোন ইমপ্রেশন ম্যাটেরিয়াল ইউজ করি, এইটা হচ্ছে টপ মোস্ট ইম্পর্টেন্ট। নেক্সট টপিকে আমরা আলোচনা করব ট্রায়াল অফ কমপ্লিট টেনচার, ম্যাক্সিলোম্যান্ডিবুলার রিলেশনশিপ, টিথ সিলেকশন, এই পার্টটা। এরপরে আমরা আলোচনা করব টুথ প্রিপারেশন ফিক্সড পার্ট থেকে, ম্যাক্সিলোফেশিয়াল প্রসেসিস এবং ইমপ্ল্যান্ট ডেন্টিস্ট্রি। এটা আমরা বাকি দুইটা লেকচারে কমপ্লিট করব। তাহলে আজকের জন্য, আজকের মতো এতটুকু আমাদের লেকচার, এবং এখান থেকে যা যা কোশ্চেন থাকে একটু চ্যাটে দিয়ে রাখবা, আমি নেক্সটে ওই কোশ্চেনগুলো নেক্সট ক্লাসে এগুলো এই তোমাদের কোশ্চেনগুলো ডিসকাস করব। পুরা না, অবশ্যই আজকে একটা পার্ট শেষ করছি।
আর ক্যাপ আরেকটা কি রেড বার কি কই রেল বার ক্যাপ সিরিয়াল প্রথমে বার তারপর কেয়ার তারপর বেল এনে মধ্যে আছে বেলে This type of painting একবার ক্লাস শেষ একটু